হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এই বিজ্ঞপ্তিতে টোটাল ভ্যাকেন্সি কত আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, আবেদন কি করে করতে হবে, এক্সাম প্যাটার্নই বা কী আছে, সিলেকশন প্রসেস এবং এক্সাম সেন্টার কোথায় পড়বে, এছাড়াও অ্যাপ্লাই করার ডেট কবে থেকে চালু হচ্ছে এবং লাস্ট ডেট কবে, সম্পূর্ণ কিছু জানার চেষ্টা করব। তার সাথে সাথে তোমাদের বলে রাখি, আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ জবের আপডেটগুলো দিয়ে থাকি। তাই তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর এরকম যদি ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পারবে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান শ্যাল বি deemed to be submitted only upon receipt of application fee and uploaded of self-attested photograph and signature within prescribed time limit. তারপরে বলেছে only online payment will be accepted, cash payment will not be accepted. অর্থাৎ তোমাদের মোদ্দা কথা এই জায়গাটির মধ্যে বলা হয়েছে তোমরা যা করবে এখানে অনলাইন মোডেই কিন্তু করতে হবে। সেটা তোমরা যদি পেমেন্ট করো পেমেন্টটাকেও তোমাদের অনলাইন মোডে করতে হবে। তার সাথে সাথে তোমরা যখন নাকি অনলাইন ফর্মটিকে ফিল আপ করবে সেটাকেও কিন্তু তোমাদের অনলাইন মোডেই ফিল আপ করতে হবে। তো তোমরা বুঝতে পেরেছো এখানটায় কি বলা হয়েছে। তো চলো এরপরে দেখে নিই আর কি এখানে বলা হয়েছে। তোমরা এরপরে যদি দেখো তাহলে দেখতে পারবে এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু 9/7/2025 থেকে। দেখো এটা এখানে উল্লেখ করা আছে 9/7/2025 সকাল 8টা থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছে। আর এই ফর্ম ফিল আপটি কিন্তু চলবে 25শে জুলাই বিকেল 5টা পর্যন্ত। এরপরে তোমরা দেখতে পারবে এখানে বলা হয়েছে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের যদি দেখতে হয় আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেই নির্দিষ্ট লিঙ্কের এইচআর সেকশনের আন্ডারে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে কিন্তু তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবে। এছাড়াও আরও যদি দেখো তোমরা এখানে আরও ইম্পর্টেন্ট কিছু কথা বলা হয়েছে, চলো দেখে নিই। যেমন এখানটায় তোমরা দেখবে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড প্রসেস এ ভ্যালিড ইমেল আইডি, অর্থাৎ তোমাদের কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। তার কারণ পরবর্তীকালে তোমাদের যা কিছু তোমাদের সাথে কমিউনিকেশান হবে সেটা কিন্তু থ্রু ইমেলের মাধ্যমেই হবে। তাই তোমাদের কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি আর তার সাথে সাথে ভ্যালিড ফোন নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে। এর সাথে সাথে তোমাদের আরও একটা জিনিস বলে রাখি, এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে তোমরা যারা নাকি এসসি বা এসটি ক্যান্ডিডেট আছো, তার সাথে সাথে যারা ওমেন ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু কোনো ধরনের ফিস পেমেন্ট করতে হবে না। এরপরে তোমরা যদি আরও দেখো তাহলে তোমরা দেখতে পারবে যদি তোমাদের মধ্যে থেকে কোনো ক্যান্ডিডেট থাকে যারা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা কোয়াসি গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো কিছুর আন্ডারে যদি কাজ করে থাকে, তাহলে কিন্তু বলেছে তাদের থেকে যদি কোনো কারণে তোমরা নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি না পাও, তাহলে কিন্তু তোমাদের স্কিল টেস্টের জন্য এলিজিবল করা হবে না এবং তোমরা এই জবটি করতে পারবে না। এটাও দেখো এখানে উল্লেখ করা আছে। এরপরে দেখো আরও উল্লেখ করা আছে ক্যান্ডিডেট ইন দ্য ফাইনাল ইয়ার অফ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অপারেটর ট্রেনি অ্যান্ড টেকনিশিয়ান ট্রেনি। তোমরা যারা ফাইনাল ইয়ারে আছো গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের, তারা যদি অ্যাপ্লাই করতে চাও অপারেটর ট্রেনি এবং টেকনিশিয়ান ট্রেনির ক্ষেত্রে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেবল হবে না। আরেকটা কথা বলে রাখি, এই যে পিডিএফটা কিন্তু অনেকটাই বড় পিডিএফ, তাই প্রত্যেকটা লাইন একটা করে তোমাদের সাথে বলা পসিবল হচ্ছে না। তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট সেকশনগুলোই তোমাদের সাথে আমি আলোচনা করছি। এরপর তোমরা যদি দেখো আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা আছে, যেখানে দেখলে তোমরা দেখতে পারবে এখানে বলা হয়েছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেস, যেখানে তোমাদের আগেই বললাম প্রথমে RCF এর যে ওয়েবসাইট সেখানে যেতে হবে, তারপরে সেখান থেকে এইচআর সেকশন থেকে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে, আর সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করা শুরু করতে হবে। এবার তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে সেক্ষেত্রে প্রথমেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিতে হবে। আর এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার জন্য তোমরা ওই নির্দিষ্ট ট্যাবে দেখতে পারবে ক্লিক হেয়ার ফর এ নিউ রেজিস্ট্রেশন, এই সেকশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তারপর একটি সঠিক পাসওয়ার্ড দিয়ে এবং সঠিক একটি ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিতে হবে। যখন তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে সেভ অ্যান্ড নেক্সট করে নিতে হবে, আর তারপরে কমপ্লিট করে নিতে হবে রেজিস্ট্রেশনটিকে। আর তারপরে তোমাদের সঠিক ডিটেলসগুলো দিয়ে, লাইক তোমাদের ফাদার্স নেম, মাদার্স নেম, তোমাদের পার্সোনাল ডিটেলস, সেগুলো তোমাদের কিন্তু এন্টার করে দিতে হবে। আর এরপর যখন তোমাদের সব কিছু এন্টার করা হয়ে যাবে, পোস্ট ডিটেলসগুলো এন্টার করা হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের সাবমিট করে দিতে হবে। আর বলেছে যখন তোমরা অনলাইন পেমেন্ট করবে, আগেই বলেছিলাম এটি কিন্তু অনলাইনেই তোমাদের পেমেন্ট করতে হবে,
সেটার প্রসেসও দেখো এখানে বলা আছে, কোন কোন পদ্ধতিতে আমরা কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারি, লাইক মোবাইল ওয়ালেট বা রুপে, ভিসা, মাস্টার কার্ড এর ক্রেডিট বা ডেবিট কার্ডের সাহায্য কিন্তু করতে পারি, সেগুলোর কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, তার কিন্তু গাইডলাইন এখানে বলা হয়েছে, যেমন ফটোগ্রাফ আপলোড করতে হবে, ফটোগ্রাফ কত সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটারের আন্ডারে হতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের তোমাদের ফটো হতে হবে, সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়াও দেখো এখানে বলেছে ইফ ইউ হ্যাভ টু ইউজ ফ্ল্যাশ ইনশিওর দেয়ার আর নো রেড আইস। তোমরা যদি ফ্ল্যাশের সাহায্যে তোমরা ফটো তোলো, সেখানে কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেখানে কোনো ধরনের লাল চোখ বা চোখ যাতে লাল না হয়ে যায়। এছাড়াও দেখো তোমাদের যে ডকুমেন্টেশন আপলোড করতে হবে সেক্ষেত্রে তার ডাইমেনশন কত হবে সেগুলো এখানে বলা হয়েছে, সাইজ কত লাগবে সেটাও দেখো এখানে বলা হয়েছে। এছাড়াও দেখো তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা হয়েছে, যেমন তোমাদের লেফট থাম ইমপ্রেশন তোমাদের দিতে হবে, সেক্ষেত্রে থাম ইমপ্রেশনের সাইজ কী হবে, কোন ডাইমেনশনে রাখতে হবে সেগুলোও দেখো এখানে উল্লেখ করা আছে। এছাড়াও দেখো এই যে থাম্ব ইমপ্রেশন তোমাদের যে দিতে হবে সেটা কিন্তু ব্ল্যাক বা ব্লু ইঙ্কের সাহায্যে দিতে হবে, সেটাও এখানে উল্লেখ করা আছে। আরও জিনিস আছে তুমি একটু দেখে নিও, যেমন এখানে সিগনেচারের কথা বলা আছে, সিগনেচারের ব্যাপারটাও দেখে নিও, এখানে সিগনেচারও লাগবে, সেগুলো তোমরা ফর্ম ফিল আপের সময়ও যদিও দেখতে পারবে। এরপরে আমরা দেখে নিই একটি ইম্পর্টেন্ট জিনিস, যেখানে দেখো বলা হয়েছে পয়েন্ট টু বি নোটেড বিফোর রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমরা যখন রেজিস্ট্রেশন করতে যাবে তার আগে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেখানে তোমরা ডাইমেনশন দেখলে এরকম ফটোগ্রাফ, সিগনেচার আর থাম এর ইমপ্রেশনগুলো আগের থেকে রেডি করে রাখতে হবে। তার সাথে সাথে বলেছে সিগনেচার কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারে করা যাবে না, সেটাও এখানে বলা হয়েছে। তার সাথে সাথে তোমাদের কিন্তু একটি ডিক্লারেশন লিখতে হবে, সেই ডিক্লারেশনটি কিন্তু ব্ল্যাক বা ব্লু পেন দ্বারাই লিখতে হবে, এটাকে প্রথমে মাথায় রেখে দিও, ব্ল্যাক বা ব্লু পেন দ্বারাই কিন্তু লিখতে হবে। আর কি লিখতে হবে সেটা দেখো এখানে লেখা আছে, এই লেখাটাকে যা আছে অ্যাজ ইট ইজ এই লেখাটাকেই কিন্তু লিখতে হবে, শুধু আইয়ের পরে এখানটায় তোমাদের নামটিকে লিখে দেবে আর তারপরে যা লেখা আছে এটাকে লিখে দেবে, তাহলেই তোমাদের কিন্তু ডিক্লারেশন রেডি হয়ে যাবে। তার কারণ কি এই ডিক্লারেশনটাও কিন্তু যে সময় ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু আপলোড করতে হবে, তাই এটাকেও আগের থেকে তোমাদের তৈরি করেই রাখতে হবে। তো চলো এরপরে আমরা দেখে নিই যে তোমাদের যে এক্সামটি হবে কিভাবে হবে। দেখো এখানে বলা হয়েছে তোমাদের 100-এর উপর একটি অনলাইন টেস্ট হবে, আর তারপরে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট হবে, সেই স্কিল টেস্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে। আর এগুলো ছাড়াও যদি আরও ডিটেলস এই সিলেকশনের প্রসেস দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারবে এখানে প্রত্যেকটা টেস্টের জন্য, যেমন স্কিল টেস্টের জন্য কীরকমভাবে স্কিল টেস্ট হবে, স্কিল টেস্ট ফর টেকনিশিয়ান ট্রেনিদের ক্ষেত্রে কিভাবে হবে, সেগুলো সমস্ত কিছু দেখো এখানে উল্লেখ করা আছে। কত মার্কসে হবে, এখানে 100 মার্কসে হবে, 100 মার্কসের ডিভিশন কী করে থাকবে সেটাও তোমরা দেখতে পারবে। এছাড়াও তোমরা যদি আরও একটু উপরের দিকে যাও তাহলে তোমরা দেখতে পারবে এখানে আরও কিছু ইম্পর্টেন্ট সেকশন, যেখানে তোমরা দেখতে পারবে এখানে সিলেকশন প্রসেসেও সেম কথাটি বলেছে, তোমাদের কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হবে আর তারপরে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে। আর অনলাইন টেস্ট কিভাবে নেওয়া হবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এক্সাম সেন্টার যদি তোমরা দেখো, এক্সাম সেন্টার কিন্তু কলকাতায় পড়তেও পারে, কলকাতায় নাও পড়তে পারে। তো এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটা এখনই বলা যাচ্ছে না, বাট IBPS থেকে কন্ডাক্ট করা হচ্ছে। তো এখানে মেনলি যেটা বলা হয়েছে এক্সাম সেন্টার হিসাবে কিন্তু তোমাদের মুম্বাইয়ের আশপাশ বা অন্য কোনো সাইডেও পড়তে পারে, তো সেই ব্যাপারটাকেও একটু মাথায় রেখে দিও। এরপরে তোমরা যদি দেখো প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের কত কত স্যালারি দেওয়া হবে, যেমন নার্স গ্রেড 2 এর জন্য তোমরা স্যালারি দেখতে পারবে 46,200 টাকা, তোমরা জুনিয়র ফায়ারম্যানের বেলায় দেখতে পারবে 37,800 টাকা। এরকমভাবে প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা স্যালারি এখানে দেওয়া আছে। এবার পোস্ট যেহেতু এখানে অনেকগুলো আছে তাই পোস্টগুলোকে তোমাদের আলাদা আলাদাভাবে দেখে নিতে হবে। আরও একটা জিনিস দেখো এখানে বলা হয়েছে, যখন তোমরা অপারেটর আর টেকনিশিয়ান ট্রেনি পদের জন্য অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু প্রথম 6 মাস তোমরা যদি সিলেক্ট হয়ে যাও একটা জবের ট্রেনিং হবে, সেক্ষেত্রে তোমাদের স্যালারি দেওয়া হবে 22,000 টাকা করে। আর তারপরে তোমরা যখন পার্মানেন্ট হয়ে যাবে তখন এখানে যেমন লেখা আছে ঠিক সেরকমই নির্দিষ্ট বেতন কাঠামো অনুসারে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। প্রথম 6 মান্থ শুধু 22,000 টাকা করে পাবে, কারণ ওই টাইমে তোমাদের ট্রেনিং পিরিয়ড চলবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফিস যদি দেখি, অ্যাপ্লিকেশান ফিস কিন্তু বলেছে নন রিফান্ডেবল, অর্থাৎ তোমরা একবার পেমেন্ট করার পরে কিন্তু আর রিফান্ড পাবে না। আর অ্যাপ্লিকেশান ফিস হিসাবে কিন্তু 700 টাকা নেওয়া হবে। প্রথমেই তোমাদের বলেছিলাম SC ST ফিমেল ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, সেটাও দেখবে এখানে উল্লেখ করা আছে। আর এরপরে যদি আমরা মেইন সেকশনটিতে চলে যাই সেখানটায় আমরা দেখতে পারবো কোন কোন পোস্ট আছে, কোন কোন পোস্টের জন্য ঠিক
কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সমস্ত ডিটেলসগুলো দেখে নিই। তো তোমরা এডুকেশন ডিটেলসগুলি যদি দেখো, এডুকেশন ডিটেলসে দেখো অনেকগুলো পোস্ট আছে। পিডিএফটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে দেখতে পারবে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটি নিজের মতো করেও তুমি দেখে নিতে পারো। তো প্রথমেই দেখো যেটি আছে এখানে হচ্ছে অপারেটর কেমিক্যাল ট্রেনি পদে নিয়োগ হচ্ছে। কিন্তু এখানে বলেছে ফুল টাইম বা রেগুলার পদে তোমাদের বিএসসি কেমিস্ট্রি ডিগ্রি থাকতে হবে ইউজিসি বা এআইসিটি অ্যাপ্রুভড ইউনিভার্সিটির দ্বারা। অর্থাৎ তোমাদের যদি ফুল টাইম বা রেগুলার পদে যদি বিএসসি থাকে কেমিস্ট্রিতে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লিকেবল। মিনিমাম পার্সেন্টেজ দেখবে এখানে উল্লেখ করা আছে, যেখানে একটা মিনিমাম পার্সেন্টেজের ক্রাইটেরিয়াও এখানে বলা হয়েছে। সেই ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। এরপরে দেখো আরও কিছু ইম্পর্টেন্ট সেকশন এখানে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপার এজ লিমিট কত। আপার এজ লিমিট দেখলে তোমরা দেখতে পারবে এজ কিন্তু ক্যালকুলেট করা হবে 1/2/2025 হিসাবে, আর 1/2/2025 হিসাবে এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 35 বছর, ওবিসিদের জন্য 33 বছর। এইভাবে কিন্তু আলাদা আলাদা বয়সের জন্য আলাদা আলাদা এজ লিমিট এখানে উল্লেখ করা আছে। এছাড়াও তোমরা যদি এই কোয়ালিফিকেশান না থাকে, তোমাদের যদি অন্য একটি কোয়ালিফিকেশান থাকে, তাহলেও কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লিকেবল থাকবে। সেখানে বলা হয়েছে ফুল টাইম অ্যান্ড রেগুলার 3 ইয়ার ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদি তোমাদের ফুল টাইম বা রেগুলারে যদি 3 ইয়ারের ডিপ্লোমা থাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা কেমিক্যাল টেকনোলজিতে, ইউজিসি বা এআইসিটি অ্যাপ্রুভড যদি হয়ে থাকে তোমাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। এছাড়াও বলেছে দ্য ক্যান্ডিডেট উইথ এইচএসসি সায়েন্স, অর্থাৎ ক্লাস 12-এ যদি তোমাদের সায়েন্স থাকে, অ্যান্ড ডিরেক্ট অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড সেমিস্টার ফর 3 ইয়ার ডিপ্লোমা। এবং তারপরে যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার হিসাবে তোমরা যদি ডিপ্লোমাও করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। এইভাবে দেখলে তোমরা এখানেও দেখতে পারবে একটি মিনিমাম পার্সেন্টেজ, একটি এজ লিমিট এখানে উল্লেখ করা আছে। আর এরপর যদি নিচের দিকে দেখো, তাহলে তোমরা দেখতে পারবে এখানে বয়লার অপারেটর গ্রেড 3 এর একটি নতুন পদ আছে, যেখানে দেখো নতুন একটি এক্সপিরিয়েন্স চেয়েছে যে মিনিমাম 2 ইয়ারের তোমাদের এক্সপিরিয়েন্স হতে হবে বয়লার অ্যাটেন্ডেন্টে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। এখানেও দেখো এজ লিমিট উল্লেখ করা আছে, আর তার সাথে সাথে কোয়ালিফিকেশান বলেছে এসএসসি এক্সামিনেশন পাসড অ্যান্ড সার্টিফিকেট of competency as boiler attendant of second class issued by director of stream boilers। অর্থাৎ তোমাদের যদি বয়লার অ্যাটেন্ডেন্টের যদি সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। তাছাড়াও এনসিভিটির আন্ডারে যদি তোমাদের বয়লার অ্যাটেন্ডেন্টের সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে। এরপরে যদি পরের পোস্ট দেখো, তাহলে দেখতে পারবে জুনিয়র ফায়ারম্যান গ্রেড 2 পদ আছে, যেখানে বলেছে তোমাদের শুধুমাত্র যদি এসএসসি বা মাধ্যমিক পাস হয়, সাথে 6 মাসের একটা ফুল টাইম ফায়ারম্যানের যদি সার্টিফিকেট থাকে, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এক্ষেত্রেও তোমরা দেখতে পারবে আপার এজ লিমিট উল্লেখ করা আছে ও বেতন এখানে দেখবে উল্লেখ করা আছে। এছাড়াও তোমরা আরও যদি আসো নিচের দিকে দেখতে পারবে নার্স গ্রেড 2। নার্স গ্রেড 2 পদের জন্য কিন্তু এইচএসসি অর্থাৎ ক্লাস 12 পাসের সাথে তোমাদের বলেছে 3 ইয়ারের যে কোনো একটা কোর্স করতে হবে নার্সিং বা মিডফায়ারি ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের 50% মার্কস মিনিমাম প্রয়োজন হবে। এটাও দেখো এখানে উল্লেখ করা আছে, এজ লিমিট উল্লেখ করা আছে, এক্সপিরিয়েন্সও উল্লেখ করা আছে। এছাড়াও অনেকগুলো পোস্ট আছে, প্রত্যেকটা পোস্ট এভাবে বলা সম্ভব না। তারপরেও যদি তোমাদের কোনো পোস্ট সম্পর্কে স্পেসিফিক জানার থাকে, তাহলে তোমরা বলতে পারো কমেন্ট বক্সে, তাহলে সেই পোস্ট নিয়ে স্পেসিফিক্যালি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই পিডিএফ এর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে দেখে ঠান্ডা মাথায় তারপরেই ফর্ম ফিল আপ করতে পারো। আর এরকম ধরনেরই যদি আপডেট পেতে যাও নিত্য নতুন, সেটা রাজ্য ভিত্তিক হতে পারে, আর সেটা কেন্দ্র ভিত্তিক হতে পারে, বা বিভিন্ন তোমাদের জেলা ভিত্তিক, তাহলে তোমরা তোমাদের সেই জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সেই জেলা ভিত্তিক বিভিন্ন ধরনের নিউজ আসলেও সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আর এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু খুব সহজেই এই পিডিএফটিকে কালেক্ট করে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিও এতটুকুই, ধন্যবাদ।